21শে জুলাই বাংলার রাজনীতির ক্যালেন্ডারে অত্যন্ত একটি উল্লেখযোগ্য দিন। এদিন তাই সকাল থেকেই শহরের সমস্ত রাস্তায় প্রায় একেবারে ধর্মতলামুখী ছিল। যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনটাই হলো। 26-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাইয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আগামীর রূপরেখা তৈরি করে দেবেন তা একেবারে নিশ্চিত ছিল। এমনকি এবারে যে বাংলা বললেই বাংলাদেশি, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থাকেই যে মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করবেন তা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। হলেও তাই। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে এবার সরাসরি ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী। আগামী 27 তারিখ থেকে প্রতি শনি এবং রবিবার জেলায় জেলায় ব্লকে ব্লকে হবে আন্দোলন। গান্ধী মূর্তির পাদদেশে কলকাতায় খেপে খেপে ধর্নায় বসবে কখনো খেলোয়াড়রা, কখনো আবার সাংস্কৃতিক জগতের মানুষেরা, কখনো আবার অন্য ক্ষেত্রের মানুষ। টার্গেট 26 আর হাতিয়ার বাংলা ভাষা এবং বাঙালি সেন্টিমেন্টই কি তবে এবার তৃণমূলকে নির্বাচনী বৈতরণী পার করাবে? মহারাষ্ট্র, ওড়িশা, গুজরাট, অসম এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনুপ্রবেশকারী বাংলাদেশির খোঁজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি বাসিন্দাদের হেনস্থা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি তবে ব্রহ্মাস্ত্র তুলে দিল গেরুয়া শিবির? মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি মানুষকে বোঝাতে সক্ষম হন যে বিজেপি বাঙালি বিরোধী, তাহলে বিজেপি সেই বাঙালির কাছে আবার ভোট চাইতে পারবে তো? অন্যদিকে আবার নির্বাচন কমিশনের তরফে বিহারে যে SIR সংগঠিত হচ্ছে তা যদি বাংলায় শুরু হয় তবে কি হবে? এমন একাধিক প্রশ্ন জোরালো হয়ে উঠছে। আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস টাইম। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই। 33 বছর আগে তৎকালীন বাম সরকার তথা CPM-এর আমলে 1993 সালে এই 21শে জুলাই দিনটিতেই মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জনের। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটি পালন করে আসছেন। যেহেতু ঘটনা ওই ধর্মতলা ডোরিনা ক্রসিং এলাকাতেই ঘটেছিল, ওখানেই অনেক কর্মী লুটিয়ে পড়েছিলেন, রক্তাক্ত হয়ে গিয়েছিল ওই গোটা এলাকা, তাই প্রতি বছর শহীদ স্মরণে ওখানেই এই অনুষ্ঠান করা হয় বলে জানিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই এই 21-এর মঞ্চ থেকে কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি দলের আগামী কর্মসূচি নির্ধারণ করে দেন তৃণমূল নেত্রী। এদিনও তার ব্যতিক্রম হলো না। তবে এবারের 21শে জুলাই যেহেতু আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই, তাই স্বাভাবিকভাবেই এদিন নির্বাচনের রূপরেখাই তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তার হাতিয়ার ওই বাংলা ভাষা এবং ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদ। গত কয়েক মাস যাবৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজে বের করার নামে একাধিক বাংলার মানুষদের হেনস্থার খবর সামনে এসছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী খোঁজার ক্ষেত্রে বাংলা ভাষাই প্রথম মাপকাঠি হয়ে ওঠে। যেহেতু দুই বাংলার মানুষই বাংলায় কথা বলে, তাই হেনস্থার মুখে পড়েন বাংলার ওই ভিন রাজ্যে কাজ করতে যাওয়া মানুষগুলো। বাংলা বললেই যে বাংলাদেশি মনে করা যে মারাত্মক হতে পারে তা নিয়ে আগের একটি এপিসোডে আশঙ্কা প্রকাশ করেছিলাম। রাজনীতির প্রেক্ষাপটে বাংলায় যে তার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে সে বিষয়েও আলোকপাত করেছিলাম। এবার সেই বাংলা ভাষার অপমানকেই আগামী 26-এর নির্বাচনী লড়াইয়ে হাতিয়ার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই তিনি যে এমনটা করবেন তা আগেই অনুমান করা গিয়েছিল। গোটা বিষয়টিকেই ভাষা আন্দোলনের দিকেই নিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো। বলবো, বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে। সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে।
বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষার ওপর সন্ত্রাস আমরা মেনে নেব না, পায়ে পড়লেও মেনে নেব না, আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না, জীবন দিতে রাজি আছি। ভাষার ওপর সন্ত্রাস মানব না। ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে। এখানেই শেষ নয়, সন্দেহ হলে বাঙালিদের 1 মাস জেলে আটকে রাখার বিষয়ে কেন্দ্র গোপন সার্কুলার জারি করেছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রোহিঙ্গাদের নিয়ে জুলাই মাসেই কেন্দ্রের একটি চিঠির কথাও উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী। আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা। এই দেখুন লিখছে, অল স্টেট গভর্নমেন্ট UT administration shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. এবার আমি জিজ্ঞেস করি, বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। প্রশ্ন হলো, বাংলা ও বাঙালির মধ্যে এই রোহিঙ্গা প্রসঙ্গ আসছে কেন? কারা এই রোহিঙ্গা? তারা কি বাংলাদেশ থেকে আগত? রোহিঙ্গা হলো একটি মুসলিম জনগোষ্ঠী যারা মূলত ওই মায়ানমারের আরাকানে বসবাস করে। তবে বর্তমান মায়ানমার সরকার এই রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। এই নিয়ে দীর্ঘ সময় ধরে অশান্তি লেগে রয়েছে রোহিঙ্গা ওই আরাকান আর্মির মধ্যে, যার জেরে বহু রোহিঙ্গা মায়ানমার ছেড়ে বাংলাদেশের পাশাপাশি ভারতেও ঢুকে পড়েছে। ভারতের আইন অনুসারে এরা অবৈধ অনুপ্রবেশকারী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো, তাহলে এই অনুপ্রবেশকারীদের উৎখাত করতে অসুবিধা কোথায়? কোন কোন রাজ্যে রয়েছে এই রোহিঙ্গারা? শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের একাধিক রাজ্যে রয়েছে এই রোহিঙ্গা। 2021 সালে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন, ভারতের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অবৈধ রোহিঙ্গা অধিবাসীরা বসবাস করছেন। এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু, আসাম, কর্ণাটক এবং কেরালায় এই রোহিঙ্গারা অবস্থান করছে। তবে যেহেতু কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছে, তাই তাদের সংখ্যা সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই। নিত্যানন্দ রায় আরও জানিয়েছেন, জাতীয়তা যাচাইয়ের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, মানে ওই জনগণনার মাধ্যমে মায়ানমার থেকে আসা রোহিঙ্গা সহ অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ এবং তাদের দেশে ফেরত পাঠানোর একটা ধারাবাহিক প্রক্রিয়া চলছে। বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো সংক্রান্ত সমস্ত নির্দেশাবলী 24শে এপ্রিল 2014 এবং 1 জুলাই 2019 তারিখে দেশের সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে জারি করা হয়েছিল। এই খবর থেকে এটা পরিষ্কার যে 2014 সালে বিজেপি সরকারে আসার পরেই এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে তৎপর হয়েছে। 2011 সালের পর করোনার কারণে 2021 সালে কোনো জনগণনা হয়নি ভারতে। 2024 সালে 28শে অক্টোবর দ্য ইকোনমিক্স টাইমসের একটি রিপোর্ট বলছে, পিটিআই সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকার 2025 সালে এই জনগণনার কাজ শুরু করতে চাইছে এবং তা ওই 2026-এর মধ্যে শেষ করা হবে।
সে কারণে 10 বছর পর এই জনগণনার বিষয়টি 2025 থেকে 2035 এই সার্কেলে আবর্তিত হবে। এদিকে বিহারের নির্বাচনের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে তাতেই ধরা পড়ছে এই বিদেশি অভিবাসীরা। বিহারে ইতিমধ্যে বহু বাংলাদেশি, নেপালি এবং মায়ানমারের অবৈধ বাসিন্দাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে বলেই জানা যাচ্ছে। অন্য একাধিক রাজ্যেও শুরু হয়েছে এই অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার কাজ, আর সেই কাজেই বাংলা ভাষাতেই সৃষ্টি হয়েছে বিভ্রান্তি, যার জেরেই হেনস্থা হতে হচ্ছে এ বাংলার মানুষদের। পাশাপাশি আবার অসম সরকারের তরফে এ বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন হচ্ছে, এই অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা কতটা জরুরি? এই অনুপ্রবেশকে ইন্ধন দেওয়ার পেছনে কি রয়েছে ভোট রাজনীতি? ভোট রাজনীতি ভারতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আবার এই 21শে জুলাই দিনটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যে আন্দোলন ওই 1993 সালে হয়েছিল তা ছিল ওই সচিত্র ভোটার কার্ডের দাবিতে। সিপিএমের আমলে ব্যাপক সায়েন্টিফিক রিগিং বন্ধ করার জন্য ভোটারদের সচিত্র পরিচয়পত্রকেই ভোটার যাচাইয়ের একমাত্র বৈধ নথি করার দাবিতেই মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কেন এই বৈধ নথির দাবি? তার কারণ সঠিক বা বৈধ নথি না থাকার কারণে সে সময় ভুয়ো ভোটারদের মাধ্যমে ভোট প্রদান করানো খুব সহজ বিষয় ছিল। আর সিপিএম এই কাজে সিদ্ধহস্ত ছিল বলেই বারবার অভিযোগ করেছে বিরোধী কংগ্রেস। উল্লেখযোগ্যভাবে এই 1993 সালেই তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের আমলেই দেশ জুড়ে চালু হয়েছিল সচিত্র ভোটার কার্ড। তবে ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদন বলছে 1993 সালে এই সচিত্র ভোটার কার্ড চালু হলেও এর ভাবনা এসেছিল 1957 সালে। জানলে অবাক হবেন যে সেই ভাবনাও আবার এসেছিল এই পশ্চিমবঙ্গের জন্যই। কারণ 1957 সালে দেশের দ্বিতীয় সাধারণ নির্বাচনে এই পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারদের সম্পূর্ণ নির্মূল করার জন্যই এই সচিত্র পরিচয়পত্রের ভাবনা আসে। ডেকান হেরাল্ডের প্রতিবেদনটি অন্তত তাই দাবি করছে। অর্থাৎ বাংলায় ভুয়ো ভোটারের সমস্যা নতুন কিছু নয়, এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। আপনাদের নিশ্চয়ই 2005 সালের কথা মনে আছে। এই 2005 সালে সংসদে দাঁড়িয়ে এই অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার এই ইস্যুতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ওয়েলে নেমে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই সময়টা ছিল এই বাংলার বাম শাসন, অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বারংবার ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার এই দাবিগুলো তিনি তুলেছিলেন। তার কারণ সিপিএমের বিরুদ্ধে এই অভিযোগটা বারবার উঠেছে যে অনুপ্রবেশকারীদের এই বাংলায় স্থান দিয়ে তাদেরকে ভোটার কার্ড পাইয়ে দিয়ে তাদের নিজেদের ভোট ব্যাংক তৈরি করেছে সিপিএম। কিন্তু 2011 পর অদ্ভুতভাবে সেই চিত্রটা বদলে যায়। বদলে গিয়ে তৃণমূল কংগ্রেস চলে যায় শাসকের আসনে, আর সিপিএম, কংগ্রেস এবং বিজেপি তারা চলে আসে বিরোধীর আসনে। আর বিরোধীর আসনে আসার পর বিজেপির তরফ থেকে আবার সেই একই অভিযোগ তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে যে রাজ্যে অনুপ্রবেশকারীরা বাসা বেঁধে রয়েছে এবং তারা নাকি মূলত তৃণমূল কংগ্রেসের ভোটার বা তাদেরকে তৃণমূল কংগ্রেস ভোটার বানিয়ে রেখেছে নিজেদের। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি একটা বৃত্ত পরিপূর্ণ হচ্ছে? অর্থাৎ যে সচিত্র পরিচয়পত্রের দাবিতে
সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগঠিত করেছিলেন মূলত ভুয়ো ভোটারকে বাদ দেওয়ার জন্য, অবৈধ ভোটারকে বাদ দেওয়ার জন্য। আর আজকে যে বাংলা বাঙালির ইস্যুটা সামনে আসছে তাও মূলত ওই অনুপ্রবেশকারী অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার স্বার্থে। প্রয়োজন কতটা? প্রশ্নটা এখানে যে এই রোহিঙ্গাদের এই বাংলায় থাকুক বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকুক, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার প্রয়োজন কতটা? এর অঙ্কটা খুব সহজভাবেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায়। ধরুন আপনার বাড়িতে দুজন মানুষ অর্থ উপার্জন করে, আর সেই অর্থ দিয়ে পেট চলে 5 জনে। কোনো মতে টেনে টুনে হয়তো আজকের বাজারে চলে যাচ্ছে, কিন্তু আপনার বাড়িতে যদি আরো 4 জন এসে ঢোকে এবং ওই দুজনের অর্থ দিয়েই তাদের যদি দিন গুজরান করতে হয় সম্ভব, তখন কি বাকি যারা ছিলেন আগে থেকে তাদের পেটে টান পড়বে না? আজকে এই অবৈধ অভিবাসী যারা রয়েছেন, অর্থাৎ অনুপ্রবেশকারী যারা এই ভারতবর্ষে রয়েছেন, তাদের জন্য এ বাংলার মানুষদের, এ ভারতবর্ষের মানুষদের কি পেটে লাথি পড়ছে না? তাদের জন্য এই বাংলার যারা বাসিন্দা, এই বাঙালি যারা রয়েছেন, তারা কি ডিপ্রাইভ হচ্ছে না? প্রশ্নটা সেখানে। খুব স্বাভাবিকভাবেই এই বাংলার যে সীমানা, এই বাংলার যে জমি, সে জমি এ বাংলার মানুষের জন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই জমিতে যদি এই বাঙালি বা এ বাংলার মানুষ উৎখাত হয় আর অন্য জায়গার মানুষ এসে অবৈধভাবে বসবাস করতে থাকে, সেটা কি গ্রহণযোগ্য? প্রশ্নটা সেখানে। এবার প্রশ্ন হচ্ছে যে SIR আমাদের এ বাংলায় কি আদৌ কার্যকর হবে? যদি কার্যকর হয় তাহলে 21-এর মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী যে ঘোষণা করেছেন যে তিনি আন্দোলনে নামবেন এবং লাগাতার আন্দোলন চলবে, তাহলে কি হতে পারে? খুব স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে যে গোটা দেশ জুড়েই এই SIR সংগঠিত হবে। যদিও গোটা বিষয়টা আগামী 28 তারিখ সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে যে সুপ্রিম কোর্ট কি রায় দেয়, তাই অবশ্যই এই গোটা বিষয়টা সময়ের ওপর তোলা থাকলো। কিন্তু ঘটনা হচ্ছে বাংলার রাজনীতি এবং আগামী 26-এর নির্বাচনের আগে যে ব্রহ্মাস্ত্র হাতে তুলে নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ব্রহ্মাস্ত্রের মোকাবেলা অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো কিভাবে করবে বা কতটা করতে পারবে। তার কারণ ওই যে একেবারে শুরুতে বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যে লাগাতার আন্দোলন কর্মসূচিতে বিশ্বাস করে, সেটা আমরা এর আগে একাধিক উদাহরণ দেখেছি। সেটা নন্দীগ্রাম বলুন, সিঙ্গুর বলুন, যে কোনো ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যে রূপরেখা, তাকে অস্বীকার করা যায় না। এবং সেই আন্দোলনের মধ্যে দিয়েই তিনি জনমানুষের মনে এক অদ্ভুত জায়গা করে নিতে জানেন। আর সেটাই বোধহয় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে বিজেপির কাছে তো বটেই। তার কারণ এই প্রত্যেক শনি রবিবার এবার যদি বাংলার বিভিন্ন প্রান্তে একই সঙ্গে মিটিং মিছিল চলতে থাকে এবং বাঙালি অপমানিত হচ্ছে, বাংলা ভাষাকে অপমানিত করা হচ্ছে, এই গোটা বিষয়টার ইস্যুটাকে যদি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তা যে বাংলা সেন্টিমেন্টের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করাটা তৃণমূল কংগ্রেসের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রশ্ন হচ্ছে এখানে যে এবার বিজেপি এ বাংলায় শুধুমাত্র ওই জনসভায় এসে দুটো বাংলা কথা বলে বাঙালি প্রমাণ করার প্রচেষ্টা থেকে বেরিয়ে এসে এই গোটা বিষয়টার আসল সত্য উদ্ঘাটন করে বাংলার মানুষকে বোঝাতে পারবে তো হোয়াট ইজ হোয়াট? নচেত
এ বাংলায় কিন্তু এবার তারা বাংলা বাঙালির সঙ্গে লড়াইটা শুরু হতে চলেছে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। বিজেপি কি পদক্ষেপ গ্রহণ করে অবশ্য সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।